আমি দেখতাম সেটার মানে মিলিয়ন ফলোয়ার্স হয়ে যাচ্ছে, অ্যান্ড প্রচুর রেসপন্স, শুধু কলকাতা না, অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড থেকে। মানে একটা বিশাল পাওয়া যে বাইরে গিয়েও আমি হ্যাঁ পরিচিতি পাই। হু আর ইউর সেলিব্রিটি ক্লায়েন্টস? সবাই মোটামুটি টলিউডে এক দুজন বাদে সবাই, সবার নাম। এমন তোমার ড্রিম ওম্যান কে যাকে তুমি তোমার শাড়ি পরাতে চাও? অফকোর্স রেখা জি, হেমা মালিনী, অফকোর্স। মানে চেষ্টা করনি কখনো বলিউড বা বম্বেতে? হ্যাঁ, জয়াপ্রদা পরেছিলেন আমার শাড়ি, হ্যাঁ এলি আব্রাম পরেছিলেন আমার শাড়ি। একমাত্র আমি একটাই র্যালিতে গিয়েছিলাম রিসেন্টলি, অভয়া। নমস্কার, টকাথন উইথ শুভদীপের আমি শুভদীপ, আপনাদের হোস্ট। আজকে নিয়ে এসেছি আরেকজন অতিথিকে। এই অতিথি আপনাদের সকলের কিন্তু খুব প্রিয়। কেন প্রিয় সেটা তো যখন তার সাথে আলাপ করাবো তখন তাকে দেখলেই আপনারা চিনতে পারবেন। তবে একটা কথা বলি, উনি কিন্তু যদি রূপে লক্ষ্মী হন, উনি কিন্তু গুণেও লক্ষ্মী এবং বাণিজ্যে বশতে লক্ষ্মী। এই যে ব্যাপারটা, তিনি এখন এই মুহূর্তে সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছেন তার কাজের মাধ্যমে। আর শুধু সেটাই নয়, আমি আপামর যারা আমার দর্শক আছে, যাদের মধ্যে মহিলারা রয়েছেন, তাদের বলবো আপনারা আজকের এপিসোডটা দেখুন। আমার মন বলছে আপনাদের ভালো লাগবে, কারণ আপনারা রিলেট করতে পারবেন সেই মানুষটার সাথে। আজকে আমার যিনি অতিথি, আর কথা বাড়িয়ে লাভ নেই, তার নামটা বলেই দিই, তিনি গার্গী। গার্গী হচ্ছেন এথনিক বুটিকের মালকিন বা মালিক। নমস্কার গার্গী, টকাথন উইথ শুভদীপে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আমাদের পক্ষ থেকে তোমার। থ্যাংক ইউ। তো গার্গী, যেটা হলো সেটা হচ্ছে যে অনেক দিন চেষ্টা করার পরে তোমার সাথে হলো, কেননা তুমি খুব বিজি ছিলে, মধ্যখানে ব্যাঙ্গালোরে ছিলে, অনেক কিছু। তো এই মুহূর্তটা কিরকম চলছে? পুজোতে আর জাস্ট নকিং দ্য ডোর, পুজোতে এসেই গেল। খুব বিজি শিডিউল, কারণ বাইরে এক্সিবিশন চলছে, দোকানে ভিড়, অনলাইনে একটা ভীষণ চাপ, তো একটু ব্যস্ততার মধ্যেই। এবং আরো বোধহয় ব্যস্ততা বাড়বে, আরো কয়েকদিন বাদে আরো বাড়বে। তো আমি যে তোমার ইন্ট্রোডাকশনে বললাম যে রূপে লক্ষ্মী এবং গুণেও লক্ষ্মী, এটাকে তোমার কি মনে হয়? রূপে লক্ষ্মী কিনা জানি না, গুণেও লক্ষ্মী কিনা জানি না, হ্যাঁ কিন্তু কাজটা সবার ভালো লাগছে, আর কাজটা আমি নিজে করতে পেরে খুব ভালো লাগছে। আর আমি চাই এই যে আপনি বললেন যে খুব বিজি শিডিউল, আমি চাই এই বিজি শিডিউলটা আমার থাকুক, যে হ্যাঁ। কিন্তু এই যে তোমাকে দেখতে খুব ভালো, তোমাকে দেখতে লোকে, আমি এটা অনেক জায়গায় দেখেছি যে যেখানে বলেছে যে গার্গী হারসেলফ ইজ ভেরি গুড লুকিং, তার ফলে যেটা হচ্ছে যে তুমি যখন শাড়ি দেখাচ্ছ, লোকে হয়তো সেটা অনেক বেশি ভালোবেসে দেখছে। তো এটা আমি অনেক তোমার কমেন্টসে দেখেছি যে আপনি নিজেই তো এত সুন্দরী, এরকম ব্যাপার। তো এই যে জিনিসটা, তোমার কি মনে হয় যে শুধুমাত্র সৌন্দর্যটাই তোমাকে এগিয়ে দিতে সাহায্য করেছে? না, একটা না, সবকিছুর মধ্যে একটা রিলেট করার ব্যাপার থাকে, পাবলিক রিলেশন যেটা আমি বলি এখন। তো সবকিছু শুধু সুন্দর দেখতে হলেই হয় না, আপনার ব্যক্তিত্ব, আপনার কথা বলার স্টাইল, বা আপনি কি বলতে চাইছেন, লোকে যদি সেই জিনিসটা টাচ করতে পারে, আমার মনে হয় সেটা আরো বেশি জিনিসটা। তো আমি যখন কথা বলি ক্যামেরায় বা যে কোনো কথা বলি, আমি শুধু শাড়ি সেল করি না, আমি ঘরে কি হলো, আমার বাইরে কি হলো, 2 বছর আগে আমার সঙ্গে এই ব্যাপারে কি ঘটেছিল, তো মানুষ অনেক বেশি রিলেট করতে পারে। তো সবকিছু নিয়ে ব্যাপারটা খুব সুন্দর হয়ে ওঠে, এটা হচ্ছে ব্যাপার। তো মনে হয় না শুধু সুন্দর, আর সুন্দর ব্যাপারটা ওটা তো মেকআপে পুরো হয়। তো আমার মনে হয় ওটা এই রিলেটেবিলিটির ব্যাপারটাতে একটু আসি গার্গী। সেটা হচ্ছে যে আমি এর আগে তোমার অনেক সাক্ষাৎকার দেখেছি বা অনেক জায়গায় দেখেছি যেখানে তুমি খুব ক্লিয়ারলি বলেছো যে এটা হঠাৎ করে তোমার 9 বছর 10 বছরের ব্যবসা, কিন্তু লাস্ট 5 ইয়ার্স হচ্ছে অ্যাকচুয়ালি তোমাকে বুমটা দিয়েছে, 5 থেকে 6 বছর, যেটা হচ্ছে কোভিড। তো কোভিড যদি মানুষের জীবনে ভয়ঙ্কর কিছু এনে থাকে, তাহলে কিছু দারুণ জিনিসও এনেছে, যার একটা বড় এক্সাম্পল তুমি এবং অনলাইন মিডিয়া। হ্যাঁ একদম।
তো এই জায়গাটা, এই যে তুমি শুরু করেছিলে, সেই জায়গাটা থেকে একটু আমি জানতে চাইছি, খুব ছোট করে যদি বলতে পারো, যে তাহলে না আমার দর্শক জানতে পারবে যে অ্যাকচুয়ালি গার্গী কোথা থেকে শুরু করেছিল। তুমি একটা জায়গায় বলেছো যে তুমি টিভিতে যখন একজন খুব বিখ্যাত আরেকজন শাড়ি বিক্রেতা তিনি বিক্রি করতেন বা তিনি শাড়ি দেখাতেন সেই চ্যানেলে, সেই চ্যানেলটা তুমি তোমার মায়ের সাথে বসে দেখতে এবং সবসময় ভাবতে অ্যাসপায়ার করতে। একদম একদম। তো সেটা আমি বলেই দিচ্ছি, সেটা মোহিনীমোহন কাঞ্জিলালের স্বর্ণালী কাঞ্জিলাল। একদম একদম একদম। কারণ আমি তোমার এর আগের ইন্টারভিউতে, যেটা একটা খুব পপুলার চ্যানেলে হয়েছে, আমি দেখেছি, তুমি বলেছো। তো এই যে একটা অ্যাসপিরেশন, সেখান থেকে সেই ড্রিমটাকে অ্যাচিভ করা, এই নিয়েও তুমি আগে কথা বলেছো, কিন্তু আমি একটু আবার জানতে চাইছি আজকে তোমার নতুন করে তুমি একটু যদি বলো যে ওই দিনটা যেখানে তুমি বসে মাটিতে বসে খাবার খাচ্ছ, মা বসে আছে এবং তুমি মাকে বলছো যে মা দেখো একদিন, তোমার মা তোমাকে বলছে যে দেখো এরকম একদিন হওয়ার চেষ্টা করো। না, এবার তুমি বলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা, আমি যখন কলেজে পড়তাম, আমার ছোটবেলা থেকেই না মানে জামা কাপড়ের উপর, শাড়ির উপর একটা আলাদা টান ছিল। অ্যান্ড মানে টিভিতে আমি যে কোনো ওরকম শাড়ি রিলেটেড কিছু হতো, আমি বসে পড়তাম দেখতে। আর সেটা ঘরের সবাই বিরক্ত হতো, পড়াশোনা ছেড়ে কি করছে মেয়েটা, এরকম আর কি। তো আমি ওরকম দেখতাম। আর যেখানেও আমি জামা কাপড় পরে যেতাম, সবাই একটা আমাকে আলাদা, যে কিরে বাবা কি সুন্দর তোর সেন্সটা, ড্রেসিং সেন্সটা কোথা থেকে নিলি, এই ব্যাপারটা আমার ছোটবেলা থেকেই ছিল। এইবার আজ যেহেতু আমার বাপের বাড়ি সব গভর্নমেন্ট সার্ভিস রিলেটেড, সব চাকরি, মানে বিজনেস কেউ ভাবতেই পারে না, দূর দূর অবধি ভাবতেই পারে না। তো সেই কারণে আমি না এরকম বসে বসে দেখতাম শাড়ি। আমার মা বলতো যে এই কর, সারাদিন বসে বসে খা এখানে, আর ওই দেখতে থাক যে কোন শাড়ি নিবি, দেখ কোথায় চলে গেছে, ওইখানে একদিন গিয়ে দেখা। বলছি তুমি চুপ করো তো, তুমি দেখো শাড়িটা কি সুন্দর, কিনে দেবে আমাকে, মানে এরকম আর কি। তো তারপর বিয়ে হলো, বিয়ের পরেও যে সেরকম আমার না বরাবরই মানে ওরকম কোনো ব্যাপার ছিল না যে ভালো চাকরি করব, ওই ব্যাপারটা আমার ছিল না। আমার বরাবরই ব্যাপার ছিল আমি সংসার করব, মানে বড় ফ্যামিলিতে ঘর সংসার করব, বাচ্চা কাচ্চা, মানে এই ব্যাপারটা আমি ভীষণ রিলেট করতাম। আমি চাকরি টাকরি একদম প্রথম থেকে পছন্দ করতাম না। মা খুব চেষ্টা করেছিল যাতে আমার গভর্নমেন্ট সার্ভিস হয়, আমি পরীক্ষাগুলো দিই, বাট হয়নি একটা। তো যখন আমার ছেলে হলো, তার 1-1.5 বছর বাদ থেকে ওই সেম, যখন আমি ভাবলাম যে আমি এরকম কিছু করব, সেই সময় না শাড়ির বিজনেসটা, মানে সবাই ভাবতো ঘরে শাড়ি বিক্রি করবি, মানে এই জিনিসটা ভীষণ একটা হেয় চোখে দেখতো। সবাই তো আর মানে গড়িয়াহাটে দোকান দিয়ে সবাই শাড়ি সেল করতো না, সবাই ঘরেই ওরকম করতো। বিশেষ করে আমার ব্যাগে করে নিয়ে যেত, ইনস্টলমেন্টে করতো। তো আমি যখন বলেও ছিলাম, আমাকেও এটা শুনতে হয়েছিল, মানে আমার হাজবেন্ড বলেছিল তুমি শাড়ি সেল করবে, প্লিজ করো না, মানে এরকম আর কি। মাও বলেছিল যে ইস আমার দিদিরা কি বলবে, মানে আমার সবাই কি বলবে যে মা বাবা এত ভালো চাকরি করে, মেয়ে শাড়ি বিক্রি করছে বিয়ের পর, মানে এরকম আর কি এই ব্যাপারটা। হ্যাঁ, আমার মাও গভর্নমেন্ট সার্ভিস করতো, একটা ব্যাংকের ম্যানেজার ছিল। আর আমার বাবা, মানে আমার বাবা, কাকা, দাদা সবাই আর কি। আচ্ছা, মা ওয়াজ অলসো। হ্যাঁ। তো সেই কারণেই আর কি ওই ব্যাপারটা ছিল। তো যাই হোক, খুব কম পুঁজি নিয়ে স্টার্ট করেছিলাম, কারণ আমাকে না ঘরে তো সেই সময় কেউ বিশ্বাস করেনি যে আমি কিছু করতে পারি। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি এত খরচা করতাম, ওই শাড়ি কিনে নিতাম, এই কিনে নিতাম, মানে সবাই ভাবতো একে টাকা দিলে তো এ মানে খরচা করে নিজেই শাড়ি কিনে নিয়ে চলে আসবে। তো এই একটা ব্যাপার গ্রো করেছিল সবার মধ্যে। তো ঠিক আছে, তখন আমি টিভি চ্যানেলে ফার্স্ট আমি স্টার্ট করলাম শাড়ি দেখানো, শাড়ি করা। তো সেখানে রেসপন্স ভালো ছিল, কারণ শাড়ির প্রাইস গুলো খুব কম রেঞ্জের মধ্যে ছিল। এই করে 3-4 বছর চলছিল, এন্ড ভালো রেসপন্স, আস্তে আস্তে গ্রো করছিল। বাট আমি তখনও জানি না অ্যাকচুয়ালি শাড়ি বিজনেস কি হতে পারে, কত বড় ধরনের হতে পারে। দেন চলে এলো কোভিড। সেই কোভিডের সময় তখন ওই ঘরে বসে যেটা হয়, ঘরে বসে সব ওই ডালগোনা কফি করছে, কেউ এই করছে, ওইগুলো করছি, ছবি দিচ্ছি। হঠাৎ আমার কি মনে হলো যে আমার যে শাড়িগুলো আছে সেইগুলো আমি ডিসপ্লে করি, দেখা যাক। না যেইগুলো শাড়ি, তখন তো আমি শাড়ি সেল করি। হ্যাঁ, তখন আমার ছোট্ট একটা নিচে একটা জায়গা আমি অলরেডি নিয়েছি ভাড়ায়, মানে আমার ঠিক ফ্ল্যাটের নিচে, সেখানে শাড়ি সব রাখা থাকতো, যে আমি শাড়িগুলোই দেখাই না, কি আছে টাইমটা তো পাস হবে, ছেলে একদম ছোট তখন। তো ওই
ওই জাস্ট আমি ওই ভেবে স্টার্ট করলাম, and সেইখানে একটা সাংঘাতিক চেঞ্জ এলো আমার, মানে আমি যেই দেখানো স্টার্ট করলাম, মানে সাংঘাতিক রেসপন্স। আই হোপ মানে তখন পুরো পৃথিবী ঘরের মধ্যে বসে আছে, আর তখন মানে ওই জিনিসটা লোকের কাছে একটা মানে আলাদা কিছু একটা ভাইবস বা এসেন্স, যে আলাদা কিছু একটা শাড়ি দেখাচ্ছে, ফোন ফিল গুড ফ্যাক্টর হচ্ছে, একটা ফোন আসছে প্রচুর, কিভাবে শাড়ি ডেলিভারি হবে, আমি নিজেই অবাক হয়ে গেলাম। তারপর আমার দুটো মেয়েকে রাখলাম যারা ওই ফোনগুলো অ্যাটেন্ড করবে, কারণ সারাদিন ধরে ফোন আসছিল। ওই করতে করতে স্টার্ট হলো। এই স্টার্টটা কিরম ভাবে হলো, মানে কিরম ভিউজ আসতে শুরু করলো? প্রচুর ভিউজ। যখন কোভিডে আমি ফার্স্ট স্টার্ট করলাম তখন মানে সাংঘাতিক ভিউয়ার্স, সাংঘাতিক, মানে 1 সেকেন্ডের মধ্যে 2500, 3000, 4000, 10,000 লোক জয়েন হয়ে যাচ্ছে। অ্যান্ড আমাদের যে আমি 10টা 20টা শাড়ি দেখাচ্ছি, যেই লাইভটা আমার বন্ধ হচ্ছে, তখন তো আর টাইমিং এর ব্যাপার ছিল না, আর খুব কম লিমিটেড শাড়ি ছিল। 8 ঘন্টা দেখাতাম, কি মাঝে মধ্যে 1 ঘন্টা হয়ে যেত। 1 ঘন্টা বাদে, যখন 1-2 ঘন্টা বাদে আফটার লাইভে আমি দেখতাম সেটার মানে মিলিয়ন ফলোয়ার্স হয়ে যাচ্ছে, অ্যান্ড প্রচুর রেসপন্স, শুধু কলকাতা না, অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড থেকে। ওইভাবে স্টার্ট হলো। তখন আস্তে আস্তে হাজবেন্ডও ইনভলভ হতে বাধ্য হলো, কারণ আমি ব্যাপারগুলো ঠিক মানে বুঝতে পারছিলাম না যে কিভাবে হচ্ছে এই জিনিসটা, কিভাবে হচ্ছে, কারণ আমিও তো তখন ইউজ টু না, এখন যতটা ইউজ টু, তখন আমি ইউজ টু না ব্যাপারটা। কিন্তু তোমার হাজবেন্ড তো পুরো অন্য প্রফেশন, একদম অন্য প্রফেশন ছিল, একদম অন্য প্রফেশন ছিল। আর ও তখন ভেবেছিল ঠিক আছে, ওকে ও যখন জিনিসটা গ্রো করছে, ওকে লাইট ভাবে হেল্প করে আমি জিনিসটা ওকে করে দেবো। কিন্তু তারপরে আস্তে আস্তে এরকম জায়গায় আসলো, এত মানে আমার প্রায় এখন মোটামুটি 150 স্টাফ, আমার যে মানে উইভিং ফ্যামিলি তারা প্রায় 200-250 ফ্যামিলি, মানে এদেরকে নিয়ে পুরো একটা গোটা এথনিক বুটিক ফ্যামিলি। তো এটা একার পক্ষে সম্ভব না। তখন মানে হাজবেন্ড বাধ্য হলো যে নিজের কাজটাকে পুরো একদম এন্ড করে একসঙ্গে জয়েন করা, কারণ হ্যাঁ আমিও পাচ্ছিলাম না, কারণ বিজনেসটা আমার পুরো মাথার উপর দিয়ে যাচ্ছিল, কারণ আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের না, আর একদম জিরো থেকে স্টার্ট করেছি। অ্যান্ড মানে আমরা দুজনেই কেউ শাড়ি, অনেকেই এটা বলে যে শাড়ি, আমাদের কোনো শাড়ি ব্যাকগ্রাউন্ডও না, শাড়ি রিলেটেড ব্যাকগ্রাউন্ডও না আমাদের, তো একটু তো বুঝতে সময় লাগে কোনো কিছু। তো গাড়ি এই যে একটা সাংঘাতিক ধূমকেতুর মতো, যেটাকে তুমি বলছো যে মেটিওরিক রাইজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ধূমকেতুর মতন একটা উত্থান, হ্যাঁ, এইটাকে তুমি কিভাবে দেখছো? এটা তোমার কি মনে হয়? মানে স্বপ্ন সত্যি হলো, বা স্বপ্ন সত্যি হলো আমি এটা বলবো না, এটা আমার স্বপ্নও ছিল না। মানে এরকম যে কিছু হতে পারে এটা আমার স্বপ্নের মধ্যে ছিল না, এটা স্বপ্নের থেকেও বিশাল কিছু। মানে এইভাবে যে হতে পারে, এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে লাইফ চেঞ্জ হতে পারে, মানে আমি সত্যি নিজেই মাঝে মধ্যে ভাবি এটা, যে পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে যাওয়া জিনিস, মানে একটা চ্যানেলে গিয়ে শাড়ি দেখানো থেকে নর্মাল এই জায়গায়, হ্যাঁ 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 হ্যাঁ। তো সেইটা খুব ভালো লাগে। ইভেন আমরা যখন বাইরে ঘুরতেও যাই, আমার এইটাই ভীষণ ভালো লাগে, মানে আমরা শাড়ির ক্ষেত্রে বলছি, মানে এত দূরে পৌঁছে গেছি। আমি যখন ইন্ডিয়ার বাইরেও কোথাও ঘুরতে যাই ফ্যামিলি নিয়ে, মানে যারা ওখানে থাকে ইন্ডিয়ানরা, তারা এসে বলে আর ইউ ফ্রম এথনিক বুটিক, মানে এইটা বিশাল, মানে একটা বিশাল পাওয়া, যে বাইরে গিয়েও আমি হ্যাঁ পরিচিতি পাই, এটা একটা বিষয়। আচ্ছা, এই যে পরিচিতি পেলে, আমি তো সেগুলো আমার খুব ইন্টারেস্টিং লাগে। এই যে একটা সময় তুমি দেখলে যে তুমি গার্গী বলে পরিচিতি পাচ্ছ, এবং এথনিক বুটিকের মালিক বলেও পরিচিতি পাচ্ছ। তো সেই জায়গাতে তখন যখন এই পরিচিতি বা ফেমটা তোমার আসতে শুরু করলো, তখন কি তোমার জীবনটা মনে হলো যে না বদলে গেল, নাকি এই জীবনটাকে আমি বদলানোর চেষ্টা করব, নাকি এই জীবনটাই তো অ্যাকচুয়ালি আমার কাছে আমাকে টানছে, সো আমি এই দিকে যাচ্ছি, তো যদি বেশ কিছু ফেলে আসা জিনিসটা আমি আর মনে রাখছি না? যে কোনো জায়গায় আমার মনে হয় এটা এখন এখানে দাঁড়িয়ে ফেমটা পাওয়া কোনো বড় ব্যাপার না, কিন্তু সেই জায়গাটাকে ধরে রাখা, সেই জায়গাটাকে মেনটেন করা খুব বড় ব্যাপার। তো এটা আমার কাছে একটা ভীষণ চ্যালেঞ্জ এখন, যে আমি এত শাড়ির জগতে এত ফেমাস হয়েছি বিকজ আমার শাড়ি কালেকশনের জন্য, আর তো কোনো গুণ নেই, আমি একটা জিনিসই পারি। তো আমি চাই এই জিনিসটাকে মেনটেন করা, এই যে ফেমটা, যে
পেয়েছি, এই জিনিসটাকে আমি ধরে রাখতে যাতে পারি। অ্যান্ড হ্যাঁ, অফকোর্স সবাই ফেমটা চায়, সবাই ফেমটা চায়, কিন্তু তার মানে এই না যে আমি পেছনে কিছু ফেলে আসবো বা কোনো কিছু আমি চাই না। আমি যেইগুলো মানে সেই টাইমে ছিল, আমি সেই জিনিসগুলোকে এখনো কিছু ধরে রেখেছি। মানে আমার ভালো লাগে যে আমি কোন জায়গা থেকে উঠে এসেছি, একদম জিরো ব্যাকগ্রাউন্ড থেকে, একদম জিরো লেভেল থেকে আমি আমার হাজবেন্ড যে এই জায়গাটায় এসেছি। তো আমার এই জিনিসটা ভাবতেও ভালো লাগে, তো অফকোর্স সেই জিনিসটাকে নিয়েও আমি চলি। না, কিন্তু এখানে আমার একটা আপত্তি আছে গার্গী তোমার কথাতে, সেটা হচ্ছে যে তুমি বলছো তুমি একদম জিরো, মানে একদম যেটাকে বলে rags to riches যেটাকে বলে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। সেই জায়গাটাতে তো আমার একটু আপত্তি আছে, কারণ দেখো গার্গী, তোমার বাবা মা কিন্তু গভর্নমেন্ট এমপ্লয় ছিল, একদম। তো তোমার টাকার অভাব ওই অর্থে কোনো কালে ছিল কোনো না। কালে ছিল না। ইনফ্যাক্ট আমি যদি তোমার হাজবেন্ডের ফ্যামিলি বা তোমার হ্যাঁ, শ্বশুর বাড়ির হ্যাঁ, দিকটা দেখি, হ্যাঁ, তারাও কিন্তু একটা মানে বর্ধিষ্ণু ব্যবসায়ী পরিবারই, হ্যাঁ, 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 এবং তারা অবাঙালি, এবং তারা বোধহয় হ্যাঁ, হ্যাঁ, সোনকার, হ্যাঁ, কারেক্ট, সোনকার। সোনকার। তো তুমি অবাঙালি বাড়িতে বিয়ে হয়ে হ্যাঁ, এলে, হ্যাঁ, হ্যাঁ, এবারে তাহলে সেই জায়গাটা তুমি কেন বারবার হার্ট করছো যে তোমার অ্যাকচুয়ালি rags to riches? rags বোধহয় তোমার ছিল না, মানে না, সেই জিনিসটা মানে এখানে একটা দিন আনা দিন খাওয়া এই এটা না, জিনিসটা কিন্তু তোমার ছিল না। টাকা ছিল। কিন্তু আমি একটা কথা বলি, আমার মা বাবা দুজনেই খুব ভালো জায়গায় গভর্নমেন্ট সার্ভিস করতেন আর কি। তো আমি অভাব কোনোদিন দেখিনি, কিন্তু সেই সময় আমি লাক্সারি মানে যেটা বুঝতাম আর এখন লাক্সারি মানে আমি যেটা বুঝি, দুটোর মধ্যে ডিফারেন্স অনেক। সেটা কি ছিল? দুটোর মধ্যে অনেক ডিফারেন্স। আমাদের মানে তখন মানে কি বলবো, দীঘা, পুরী, দার্জিলিং যাওয়া যেটা হয় আমাদের বাঙালিদের মানে বিশাল ব্যাপার, বা মাসে একবার রেস্টুরেন্টে খেতে যাওয়া মানে সেটা আমাদের কাছে বিশাল ব্যাপার, যেটা হয় মধ্যবিত্ত ফ্যামিলিতে, যেটা হয় মানে ওটা নিয়ে একটা হইচই পড়ে যেত। আর মানে আর এখন যেই জিনিসটা হয়, এখন তো রেস্টুরেন্টে যাওয়া হয় না বিকজ কাজের ব্যস্ততার জন্য, কিন্তু এখন যেভাবে আমরা থাকি, এখন যেই জিনিসগুলো আমি ইউজ করি বা সেই জিনিসগুলো, এটার মধ্যে একটা বিশাল ডিফারেন্স আছে। তো ওই লাক্সারি আর এই লাক্সারির মধ্যে অনেকটা কিন্তু ডিফারেন্স আছে। মানে যেটা হয় না যে আমি এখান থেকে 6 দেখছি, যে অপোজিটে বসে আছে ও ওখান দিয়ে 9 দেখছে, ব্যাপারটা এইটা। তো দুটোর মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স। তো সেইটাই, আমি অভাবে কোনোদিন ছিলাম না, বাট হ্যাঁ, কোনো কিছু করার আগে দুবার ভাবতাম যে এটা করব, আচ্ছা ঠিক আছে, পরের মাসে করিনি, যেটা এখন আর ভাবতে হয় না। মানে যে কিছু ভাবলাম যে আমি এটা কিনবো, সেটার জন্য ভাবতে হয় না, এই ব্যাপারটা। তুমি ভাগ্যে বিশ্বাস করো? ভীষণ। আমি তো তার পুরোপুরি মানে ভাগ্য না থাকলে হয় না। এটা তুমি বিশ্বাস করো যে এই পুরো জিনিসটাই ভাগ্যের? না, পুরো জিনিসটা ভাগ্য না, এর সঙ্গে প্রচুর হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন, কি বলবো আমি, পেশেন্স, ধৈর্য, কোনো কিছুই তো মানে এরকম চুটকি দিয়ে আসে না, সবকিছু পেশেন্স অ্যান্ড ফোকাস, মানে কাজটাকে ভালোবাসতে হবে সবকিছু, অ্যান্ড তার সঙ্গে অফকোর্স ভাগ্য রয়েছে। কারণ আমি মনে করি এই যে কোনো জায়গায়, শুধু এইটা বলে না, সবাই কিন্তু, অনেকেই ভালো খেলে, সবাই কিন্তু সচিন তেন্ডুলকার হয়ে যায় না। তো কিছুটা তো ভাগ্য, কিছুটা মানে আমি 30-40% ভাগ্য বিশ্বাস করি, বাকিটা তো হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন সবকিছু রয়েছে, কিন্তু ভাগ্যটাও ম্যাটার করে। তার মানে তুমি বলছো যে হার্ডওয়ার্কের পাশাপাশি ভাগ্য আছে? একদম। এই যে ভাগ্য পাল্টে যাচ্ছে, এটা তুমি বুঝলে কোভিড এর পর থেকে? একদম পুরো মানে তুমি রিয়েলাইজ করলে কবে, আরে আমার তো মনে হচ্ছে ভাগ্যটা পাল্টে যাচ্ছে? মানে সবকিছু আমার সিনেমার মতো লাগছিল, মানে এরকমও হতে পারে, এটাও হতে পারে, এরকমও হতে পারে, মানে সবকিছু সিনেমার মতো। মানে ওই টাইমে সবকিছু আমি অবাক হয়ে যাচ্ছিলাম, এরকম হয় কিছু, এরকম হতে পারে। মানে আর আমার আশেপাশে আমার ফ্যামিলির লোক যারা ছিল তারাও ভীষণ অবাক হয়ে যাচ্ছিল, এরকম হতে পারে। মানে আমি বলছি না, মানে আমার হাজবেন্ড কাজ ছেড়ে, ওর একটা ভালো মানে হ্যাঁ কনস্ট্রাকশন বিজনেস ছিল, সেইটা ছেড়ে যখন এখানে আসা, মানে এটা ওটার থেকে আরো অনেক বেশি ফ্লারিশ করছিল, সেই কারণে চিন্তা করলো যে ওটা ছেড়ে এটা আসা যায়। হ্যাঁ, এটা আসা যায়, তাহলে আরো জিনিসটা হ্যাঁ। তো সেই হিসেবেই তো ওটা একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো চেঞ্জ হচ্ছিল সব। আর সেটা ভীষণ, মানে আমি এটা বলবো, আমার এই জিনিসগুলো হয়েছে ভীষণ শর্ট টাইমের মধ্যে। মানে আজকে আমি যেই জায়গায় আছি, এই জায়গায় অনেকেই পৌঁছায়, বাট তার টাইমিংটা অনেকটা থাকে, বাট আমি খুব কম সময়ের মধ্যে এসেছি।
আমি এখানে একটা দারুণ জিনিস তোমায় বলছি গার্গী, এই যে তুমি যে অ্যাকসেপ্ট করছো জিনিসটা, এটা কিন্তু খুব বড় জিনিস। এটা কিন্তু অনেকে করে না, তাই না? কিন্তু তুমি যেটা অ্যাকসেপ্ট করছো যে আমার জীবনটা সত্যি বদলে গেছে এবং সেটা তুমি নিজে দেখতে পাচ্ছ, সেটা তো অবশ্যই, এটা অনেকেই মনে মনে জানলেও কিন্তু খুব একটা ব্যক্ত করে না। সেটা তোমার একটা খুব বড় প্লাস পয়েন্ট বলেই আমার মনে হয়, যেটা তুমি বারবারই বলো, এবং আমার মনে হয় সেটা বলার মধ্যে কোনো দোষ নেই। যদি সত্যি সেটা তুমি অ্যাচিভ করো, সেটা সত্যি ভাগ্য তোমাকে সেই জায়গাটায় নিয়ে যেতে পারে, তাহলে সেটা না মানে ডিনাই করার কোনো কারণ নেই। তাই তো ঠিক। মানে আমার না, আর বিশেষত আমি আমার এই বিজনেসে আমি দুটো জিনিস ভীষণ বিশ্বাস করি। একটা হচ্ছে ট্রাস্ট, একটা হচ্ছে পাবলিক রিলেশন। এই দুটো জিনিস থাকলে আপনাকে কেউ আটকাতে পারবে না। তো আমি জানি আমার যারা কাস্টমার, যারা এথনিক বুটিক ভিউয়ার্স, যারা কেনেনি, তারা আমার পুরো জার্নিটা দেখেছে যে গার্গী কি ছিল, কোথা থেকে শুরু করেছিল, এখন কোথায়। তো আমার কোনো কিছু লুকোনোর নেই। আমি যা জানি তার থেকে বেশি আমার কাস্টমাররা অনেক বেশি জানে যে আমি কোথা থেকে এসে কোথায় পড়েছি। তো মানে এটা চেঞ্জটা সবাই দেখেছে, কারণ সবকিছুই আমার ভীষণ মানে ক্যামেরার এতে ছিল। আচ্ছা, এবারে গার্গী তোমার নামে একটু নিন্দেও আছে বাজারে। সেই নিন্দেটা হচ্ছে যে এথনিকে যাবো বাবা, ও তো বিভৎস দাম, মানে 50,000 থেকে শাড়ি শুরু, 1 লাখ টাকার শাড়ি, 1.5 লাখ টাকার শাড়ি, এর নিচে তো নেই। এথনিক তো নিজেকে পজিশনই করেছে খুব বড় লোকদের একটা বুটিক বলে। তো সাধারণ মিডল ক্লাস বাড়ির কোনো বউ বা মেয়ে যদি কিছু কিনতে চায়, ধরো তোমাকে দেখে অ্যাসপায়ার করছে, কিন্তু তোমার শাড়ি পরার তার সামর্থ্য নেই, তো এটাকে তুমি কিভাবে দেখো? এটা না একটা, আমার মনে হয় একটা মাউথ পাবলিসিটি হয়েছে অ্যাকচুয়ালি। এটা কিন্তু নেগেটিভ পাবলিসিটি হয়েছে। মানে কিছু লোক, বা আমি বলবো ইচ্ছে করে কিছু এই জগতেরই, মানে আমার শাড়ির সেক্টরে কিছু লোক এই জিনিসটাকে ছড়িয়েছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু না। আমার দোকানে সব ধরনের শাড়ি, তবে এটা ঠিক, আমার দোকানে প্রিমিয়াম শাড়ি অনেক বেশি পাওয়া যায়। প্রিমিয়াম শাড়ি ক্যাটাগরি অনেক বেশি পাওয়া যায়, কিন্তু তার মানে এই না যে সব ধরনের মানুষ আমার দোকানে আসে। নয়তো একটা এক্সিবিশনে কিভাবে প্রিমিয়াম কাস্টমারদের কখনো ধাক্কাধাক্কি করে কেউ শাড়ি নেবে না। যারা 1-1.5 লাখ টাকার শাড়ি নেবে, যারা মানে 50,000-এর শাড়ি নেবে, তারা কোনোদিন লাইন দিয়ে শাড়ি নেবে না। তারা কোনোদিন তাদের কাছে টাকা রয়েছে, তাদের কাছে লাইনে দাঁড়ানোর টাইম নেই আমি মনে করি। কারণ তারা আমার থেকে না হোক, তারা সব্যসাচীর থেকে শাড়ি নিয়ে নেবে, তারা আরো বড় বড় ব্র্যান্ড ডিজাইনার তাদের থেকে শাড়ি নেবে, তাদের টাকা আছে, সুতরাং তারা ধাক্কাধাক্কি করে শাড়ি নেবে না। আর আমার প্রতিটা এক্সিবিশনে ধাক্কাধাক্কি করে লোক শাড়ি নেয়। মানে কি, আমার শাড়ি সব ধরনের, মানে আমার 2,000 থেকে শাড়ি স্টেট শুরু হয়, শাড়ির প্রাইস শুরু হয় অনওয়ার্ডস। 2 লাখেরও শাড়ি পাওয়া যায়। কিন্তু তোমার দোকানে গেলে, আচ্ছা দাদা একটু 2,000-এর শাড়ি দেখাবেন, দাঁড়ান একটু, এরকম ব্যাপারটা হয় না? একদম না, কোনোদিনই না। খুব সুন্দরভাবে শাড়ির অনেক ভ্যারাইটি দেখানো হয়, অনেক কিছু, মানে অনেক ধরনের শাড়ি হয়। ইভেন আমার লাইভেও দেখানো হয়। এরকম হয় না যে কেউ 2,000 টাকার শাড়ি দেখতে চাইলে তাকে বলবো না আপনি দাঁড়ান, কেউ বলবে না। আমি কেন, কেউ বলবে না। কারণ দেখুন, কাস্টমার মানে আমাদের কাছে কাস্টমার মানে লক্ষ্মী, যে 2,000 টাকা নিচ্ছে সেও, যে 200 নিচ্ছে, যে 2 লাখ নিচ্ছে, সবই আমার কাস্টমার। তো অবভিয়াসলি কেউ করবে না এটা। সেটা ঠিক কথা, একদম ঠিক। তো আচ্ছা, তোমার যেটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, তোমার ইনগ্রেশনে নুসরাত এসেছিল না? আচ্ছা, নুসরাত তখন রঙ্গোলিরও বোধহয়, সেই সময় তো নুসরাত তখন তো রঙ্গোলির, তো তখন নুসরাত রাজি হয়ে গেছিল? রাজি হয়েছিল, কারণ নুসরাত তখন আমার থেকে শাড়িও নিত। সেই কারণেই যখন আমরা প্রপোজালটা দিলাম, কারণ নুসরাতের সঙ্গে আমার পার্সোনাল মানে সেরকম না, বাট হাই হ্যালো ছিল। তো আমরা যখন প্রপোজালটা দিলাম যে এরকম কিছু, আর আমাদের একটু ইনোগ্রেশনটা একটু অন্য ধরনের হয়েছিল, কারণ মুম্বাই থেকে পুরো বাইকার্স এসেছিল, লেডি বাইকার্স, যারা ফার্স্ট টাইম, মানে ওয়েস্ট বেঙ্গলে তো ফার্স্ট টাইম বাইক চালিয়ে শাড়ি পরিয়ে এসেছিল। তো ওইভাবে আমাদের ইনোগ্রেশনটা হয়েছিল, যেটা নুসরাত শুনে খুব ইন্টারেস্ট হয়েছিল আর বলেছিল আমি মানে জিনিসটা। আচ্ছা, এবারে তোমার একটু এথনিকের ব্যাপারে আসি। তোমার এথনিকের যে মেইন, তোমার যে দোকানটা, এটা সবাই জানে, যেটা হচ্ছে পূর্ণদাস রোডের ওপরে, একদম ট্রায়াঙ্গুলার পার্কের পাশে, তাই তো? এইবারে যেটা ব্যাপার হলো সেটা হচ্ছে যে এথনিক যখন এলো, তোমার কম্পিটিশন হিসেবে আমি বলছি, সেই সময় অলরেডি গড়িয়াহাট তো একটা কম্পিটিশন তোমার বটেই। গড়িয়াহাটে তোমার আদি ঢাকেশ্বরী, জাতীয় বিষয় যারা যারা রয়েছে, এবং পুরনো যারা রয়েছে, ধরো ভোজরাজ বা অনেক,
এইরকম একটা বাজার যেখানে অলরেডি তাদের একটা সাংঘাতিক লয়াল কাস্টমার আছে, এবং তারাও তো বড় একদম। নিজস্ব হিসেবে তো বিশাল। আমি এখানে একটা কথা বলতে চাই, যাদের নাম আপনি নিলেন তারা কেউ আমার কম্পিটিটর ছিল না, বিকজ তারা অলরেডি বিশাল জায়গায়, আর আমি তখন স্ট্রাগল করছি। তো এবং ওদের এদের সঙ্গে কিন্তু বংশ পরম্পরায় মানে এদের বাপ ঠাকুরদার বিজনেস এরা করছে। আপনি যাদের নাম নিলেন, আদি ঢাকেশ্বরী বলুন বা প্রিয় গোপাল বিষয় বলুন, ভোজরাজ বলুন, ট্রেডার্স অ্যাসেম্বলি বলুন, এরা অলরেডি মানে এদের সঙ্গে কিন্তু আমাদের কোনো কম্প্যারিজন চলে না, ইভেন এখনো। তো এরা আমার কোনোদিনই কম্পিটিটর ছিল না। না, আমি একদম ভাবি না এটা। আমি ভাবি যারা সুন্দর শাড়ি পরে, যারা সুন্দর শাড়ি পরবে মনে করে, সব ধরনের সেটা হতে পারে, সেটা 2000-ও হতে পারে, 20,000-ও হতে পারে, 2 লাখ টাকারও হতে পারে, তারা এথনিক বুটিককে যাতে চেনে। আমি কাউকে কম্পিটিটর এখানে, আর ওরা একটা মানে বিশাল জায়গা অলরেডি, গড়িহাটের মতো জায়গা আজকে 50 বছর, 60 বছর, 80 বছর ধরে বিজনেস করছে। আমি এই আজকের দিনের মেয়ে, আমি কখনো ওদের কম্পিটিটর নিজেদের মনে করি না। বাট হ্যাঁ, আমার কম্পিটিটর তখন স্টার্ট হলো মানে একটা বিচ্ছিরি ভাবে, যখন আমি অনলাইনে এতটা ফ্লারিশ করলাম, সবাই ভাবলো আরে ও ক্যামেরায় শাড়ি দেখিয়ে করছে, তাহলে আমরা কেন করব না। তো সেই টাইমে একটা সাংঘাতিক কপি টেন্ডেন্সি এলো, সেটা অনলাইনে এলো। মানে যা কপি টেন্ডেন্সি মানে যা আমি করব সেটাই আমি করবে। মানে আমি যদি একটা হলুদ শাড়ি পরে বিনুনি করে দাঁড়িয়ে যাচ্ছি ক্যামেরার সামনে, পরের দিন দেখছি সবাই সেই জিনিসটা করছে। হ্যাঁ, অনলাইন। এটা করে লাভ হচ্ছে যে সেরকম মানে আমার যেই জিনিসটা হচ্ছে সেই জিনিসটা ওদেরও হোক, এবার কিছু 100 না হোক, তার 200 মানে 20 তো হবে, ব্যাপারটা এইটা। তো এইটা কপি, এই জিনিসটা হয়েছিল, এই জিনিসটার কম্পিটিশন হয়েছিল। বাকি কিন্তু কোনো কম্পিটিশন মানে এদের সঙ্গে আমি যে গড়িয়াহাটে দোকান নিতে পারবো এটা ভাবিনি। আর যখন আমি গড়িয়াহাটে দোকান নিয়েছিলাম, আমাকে আশেপাশের লোক বলেছিল যে এত খরচা, কোভিড এর টাইমে, সেই টাইমে কোভিড, এটা 2020 না, আমার 2022-তে আমি গড়িয়াহাটে দোকান করি। হ্যাঁ, কোভিডটা চলে গেছে সেই সময়। আর সেই সময় আমি যখন দোকানটা স্টার্ট করি, কারণ আমার তখন অনলাইনে মানে ঘরের এত কাস্টমার মানে তখন আসতে চাইছিল, সে আমার সম্ভব হচ্ছিল না যে সবাইকে হোম সার্ভিস আমি দেব, কারণ ঘরও খুব ছোট ছিল, আমার খুব ছোট ছিল। অ্যান্ড তখন আমি ভাবলাম যে গড়িয়াহাটে একটা ছোট্ট স্টোর রেন্টে নেওয়া যেতে পারে। কিন্তু যখন নেব ভাবলাম, আমাকে আশেপাশে সবাই বললো তুই কি পাগল হয়েছিস, এত টাকা খরচা করে তুই রেন্ট নিচ্ছিস, তো 2 দিনে দোকান বন্ধ হয়ে যাবে, ঝাপ পড়ে যাবে। আমি তখন মানে খুব ভয় খুলেছিলাম আর কি, খুব ভয়, ছোট্ট দোকান, খুব ভয় খুলেছিলাম। এইটা পূর্ণদাস। তারপরে তো এইটা খোলার পর খুব ছোট না হলে খুব বড়ও না, খুব বড়ও না, মানে আমাদের যে ধরনের শাড়ির কালেকশন সেই হিসেবে তো অনেকই ছোট। যেই ধরনের কাস্টমার আসে আমাদের সারাদিন, আমাদের এরকমও হয় ফ্রাইডে স্যাটারডে সানডে মানে লোক রাস্তার মানে দোকানের বাইরে থাকে, দাঁড়িয়ে থাকে, মানে হয়তো বউরা কিনছে, হাজবেন্ডরা বাইরে দাঁড়িয়ে রয়েছে, ভেতরে জায়গা নেই, তো এরকম আর কি। তো সেই জায়গা থেকে আজকে এই জায়গায় তো অনেকটাই। আচ্ছা, যারা তোমার আচ্ছা সবাই কি তোমার এই সাকসেসটাকে খুব ভালোভাবে দেখেছিল, তোমার আত্মীয় স্বজন, বাড়ির লোক? একদম না, সবাই সাকসেসটাকে তো মানে সেটা কিভাবে ফিল করেছিল? সেটা ফিল করেছিলাম যে মানে যতটা আমি যখন ক্যামেরায় কথা বলতাম যে আমার কাস্টমার, আমি কেন বলি যে আমার এরা ফ্যামিলি, এরা যেভাবে আমাকে নিজের নিয়ে নিয়েছিল, কিন্তু আমাদের আত্মীয়, যেটা হয় সবারই হয়তো হয়, আত্মীয় স্বজন যে হট করে এরকম ভাবে চলে যাওয়া জিনিসটা কেউ নিতে পারে না, যে কিভাবে এই জিনিসটা হতে পারে। কিভাবে বুঝেছিল? সেটা বুঝেছিলাম মানে হয়তো আমি কোথাও গেছি, সেখানে তারাও গেছে অনেক আগে, তারা হয়তো আমার পরিচয় দিয়ে গেছে, কিন্তু সেটা আমাকে কোনোদিন জানায়নি যে আমার পরিচয় দিয়ে গেছে যে ও এথনিক বুটিক গার্গী, ও তো আমার এই হয়, এরকম হয়। বাট আমি জানি যে সে সেখানে গিয়ে আমার নাম নিয়ে, আমার পরিচয় নিয়ে সে সুবিধাটা নিয়েছিল, কিন্তু সে আমার সামনে মানে এরকম করতে যেন আমাকে জাস্ট
পাত্তাই দেয় না, এরকম একটা ব্যাপার। তো এরকম আরো অনেক কিছু হয়েছিল, এরকম কিছু রিলেটেড করতে পেরেছিলাম। কিন্তু এখন যখন তুমি এই জায়গাটাতে চলে এসেছো, এটা তো তুমি বলছো যখন তুমি গ্রো করছো, সেই যখন সময়। গ্রো করছি, হ্যাঁ। কিন্তু এখন তো তুমি একটা এমন নিজের জায়গা বানিয়ে নিয়েছো, হ্যাঁ, আগে হ্যাঁ, এটা নিয়ে তো আর কোনো দ্বিমত নেই। হ্যাঁ, হ্যাঁ। তো এই সময়টা তারা আবার ফেরত আসার চেষ্টা করছে, বা তারা একদম 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 অ্যাকচুয়ালি না, মানে সাকসেস জিনিসটা এরকম জিনিস, মানে এই জিনিসটা যখন আপনার কাছে চলে আসবে তখন মানে সবাই আপনার কাছে সারেন্ডার করবে, ব্যাপারটা এইটাই। তো ভালো লাগে এই জিনিসটা, ভালোও লাগে, কিন্তু এর পেছনে একটা কঠোর পরিশ্রম নিশ্চয়ই আছে। প্রচুর। এইবারে আসি একটু পরিশ্রমের ব্যাপারে। হ্যাঁ, পরিশ্রমটা কি কি করতে হয় একটা শাড়ির ব্যবসা তো মানে এখন বোধহয় প্রতিটা বাড়িতেই প্রতিটা বাড়িতে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু সেটার থেকে তোমার আজকে এথনিক, বা সেটার থেকে আজকে স্বর্ণালী কাঞ্জিলাল, একদম তো একদম। এই যে ইনারা, তোমরা যারা জায়গা বানাচ্ছ নিজেদের, কি এমন করছো যে কি ডিফারেন্স? এই যে খুব খাটতে হয়, এই খাটনিটা কি? আমার খাটনি দেখুন, যেটা আপনি বলেন স্বর্ণালীদি খাটনিটা অন্য ছিল, কিন্তু আমার খাটনিটা যেটা আমি বললাম, আমার জিরো ব্যাকগ্রাউন্ড থেকে খাটনিটা ছিল, তো আমার খাটনিটা অন্য লেভেলে ছিল। আমি শাড়ি চিনতে হয়েছে, আমাকে প্রতিটা শাড়ি চিনতে হয়েছে, গ্রামে গ্রামে ঢুকে কারিগর উইভার তাদের, এই যে আমি সাউথে গেলাম আপনার সঙ্গে যখন কথা হয়, সাউথে ছিলাম আমি, তাদের আমি কথা বুঝি না, উনি আমার ল্যাঙ্গুয়েজ বোঝে না, হ্যাঁ ওরা তো মানে ওদের ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো কথাই বোঝে না, তাদের আমরা কথা বুঝি না, আমরা তাদের ইশারায় কথা বোঝাই যতটুকু বুঝতে পারলো। তো গ্রামে গ্রামে ঢুকে শাড়ি আনা, শাড়ি জিনিসগুলোকে দেখা, সেই শাড়িগুলোকে কিভাবে মানে দোকানে কি প্রাইজে রাখলে সব কাস্টমাররা নিতে পারবে, ভেরি সরি। তো সেই জিনিসগুলো, পুরো সেই জিনিসগুলো, এই জিনিসগুলো প্রচন্ড, মানে আমরা যখন সাউথে গেছিলাম 42 ডিগ্রি, মানে স্কিন পুরো জ্বলে যাচ্ছে এরকম অবস্থা আর কি। তো সেই সময় আমরা গ্রামে ঢুকে ঢুকে ওই জিনিসগুলো করা, আর স্ট্রাগল মানে কি, যেহেতু জিরো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলাম, প্রতিটা জিনিসে সেই জায়গায় গিয়ে, মানে বেনারসে গিয়ে বেনারসি লাইফ করা, বা রাজস্থানে গিয়ে বন্ধেজ লাইফ করা, বা সাউথে গিয়ে কাঞ্চিপুরম শাড়ি আনা, এই জিনিসগুলো মানে খুব খাটনি। এখন তো অতটা খাটনি লাগে না, কারণ এখন কি আমি ঘরে বসে সবাই আমাকে কন্ট্যাক্ট করে যে আপনার কাছে যেতে চাই, আপনি আমার শাড়ি সেল। মানে ব্যাপারটা কি এরকম হয় যে বেনারসে গেলে বা ধরো রাজস্থানে গেলে, সেখানে গিয়ে তুমি ওখান থেকে ডাইরেক্ট লাইভ করতে শুরু করলে? এটা বেনারসেই হয়েছিল, অন্য কোথাও হয়নি, এটা বেনারসেই হয়েছিল। বেনারসে আমরা গেছিলাম তখন কোভিডের টাইমে, বেনারসে আমি গেছিলাম, অ্যান্ড সেই সময় আমি তখন পুরো বেনারস পুরো তৈরি হচ্ছে, তো বেনারসের নেটওয়ার্ক একদম নেই, মানে আমি যদি লাইভ করতে চাই লাইভও করতে পারবো না। অ্যান্ড আমি তো তার আগেও একটা কথা বলে রাখি, বেনারসে আমার যাওয়ার আগে অলরেডি কোনো একটি সংস্থা বা কোনো একটি বুটিক টাইপেরই বলতে পারেন, তারা অলরেডি লাইভ করে। তো আমি গেছিলাম জাস্ট শাড়ি কালেকশন করে দোকানে আনতে। তো সেইখানে যখন আমি গেছিলাম, শাড়ির অত ভ্যারাইটি অ্যান্ড অত দামি দামি শাড়ি দেখে আমি ভেবেছিলাম জাস্ট কয়েকটা ভিডিও, 7-8টা শাড়ি গায়ে ফেলে ভিডিও করে আমি পোস্ট করে দিই, কারণ নেটওয়ার্ক নেই, আমি লাইভ করতে পারবো না। তো সেই জিনিসগুলো ভাইরাল হয়ে গেছিল। অ্যান্ড হ্যাঁ, তারপরে ওই যে ভাইরাল হলো, ওই যে ডেস্টিনেশন লাইভ যে ভাইরাল হলো, এই ভিডিওগুলো দেওয়ার পর, 1-2টো লাইভ করার পর পুরো ইন্ডিয়া চলে গেছিল মোটামুটি বেনারসে। তারপরে 2-3 বছর পুরো ইন্ডিয়া থেকে পুরো বেনারস লাইভ হয়েছিল, মানে সবাই বেনারসে গিয়ে বেনারসি লাইভ করেছিল। আচ্ছা, কিন্তু কি এমন তুমি আলাদা জিনিস করেছিলে যে তোমাকে এত লোকে কপি করলো বেনারস লাইভের পরে? জানি না, সবকিছুই না আমার মনে হয় ওই ব্যাপারটা আমার, মানে লোক কি আসবেই বলে, হ্যাঁ মানে এই জিনিসটা না, আমার কোনো কিছু তো কনসেপ্ট, সবকিছু আনপ্ল্যান্ড, আমার কোনো কিছু কনসেপ্ট অনুযায়ী বা প্রি প্ল্যানিং করে কোনোটাই হয় না, কিন্তু কি করে সবকিছুই মানে যেটা নর্মাল জিনিস সেটাও ভীষণ ভাইরাল হয়ে যায় কি করে আমি জানি না। তুমি যাতেই হাত দিচ্ছ সেটাই সোনা ফলছে, এটা তুমি বিশ্বাস করছো? হয়তো হয়, জানি না আমি সেটা, হয়তো হয়। তো সেই কারণেই আর কি। তো তারপর তো সেই এখন তো ডেস্টিনেশন লাইভ সবাই সব জায়গায় করছে, কিন্তু ডেস্টিনেশন লাইভ ওই টাইমে কোনো ক্লিয়ার ছিল না।
এখন হচ্ছে হ্যাঁ তো। ওরে বাবা এখন হচ্ছে, বাট এখন আমি বন্ধ করে দিয়েছি বিকজ আমার এত এখন এখানে কাজের চাপ বেড়ে গেছে, আমার অফলাইন অনলাইন দোকান এক্সিবিশন, আমি আর আলাদা করে ডেস্টিনেশন লাইভের জন্য মাথা ঘামাতে পারি না। আর ইভেন মানে এখন অল ওভার ওয়ার্ল্ড থেকে আমার দোকানে এত কাস্টমার আসে শাড়ির জন্য, আমরা তাদেরই ঠিকঠাক ভাবে শাড়ি প্রোভাইড করতে পারি না। তো ডেস্টিনেশন লাইভ করে তো মানে এখন কাস্টমার এত এসে গেছে, ওদের ফার্স্ট প্রায়োরিটি আমার দিতে হয়, যে যারা দোকানে আসছে তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া। গার্গী, আমি তোমার সাথে কথা বলে এতক্ষণে যা বুঝলাম সেটা হচ্ছে তুমি কয়েকটা জিনিসের উপরে এমফাসাইজ করেছো। একটা হচ্ছে তোমার হার্ডওয়ার্ক, তোমার ভাগ্য, তুমি যেটাতে হাত দিচ্ছ সেটাতে অটোমেটিক্যালি সোনা ফলছে। এবারে আমার একটা ছোট কথা আছে, সেটা ধরো তোমার এথনিক বুটিকের হোয়াট ইজ দ্য ইউএসপি, হোয়াট ইজ দ্য ইউনিক সেলিং পয়েন্ট আদার দেন গার্গী? গার্গীর একটা ফেস ভ্যালু আছে, গার্গী যখন অনলাইন করবে তার এতগুলো কাস্টমার ঠিক চলে আসবে, এবং সেটা একটা সার্টেন অ্যামাউন্ট অব্দি, হয়তো তুমি যদি 10টা শাড়ি দেখাও তার মধ্যে দেখা হয়তো 5টা বিক্রি হবে বা 6টা বিক্রি হবে, 60% সেল হলো। কিন্তু আজকে যেখানে ধরো পপুলার নেমস বলতে ধরো কনিষ্ক, ধরো কুন্দহার, ধরো যারা একটা সময়ের ওই ডিজাইনার শাড়ি মানে একদম মানে উষা উত্থুপ, অপর্ণা সেন এনারা পড়ছেন, সেই জায়গায় তোমার এথনিক বুটিকে তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি আছে না ইটস অনলি আ ট্রেডিং বিজনেস? না, 70% তো নিজস্ব ক্রিয়েটিভিটি আছে, ভ্যারাইটি আছে। কারণ মানুষ যখন, এই যে আপনি বললেন মানুষ এত টাকা 50,000 টাকা দেবে, 60,000 টাকা দেবে, 70,000 টাকা দেবে, তাকে তো বোঝাতে হবে কেন তিনি 70,000 দেবেন আমাকে, কেন আমার 70,000 বা 1 লাখ 1.5 লাখের শাড়িটা বিক্রি হবে। তো প্রিমিয়াম শাড়ির যে এই যে ভ্যারাইটি, এই জিনিসটা কোয়ালিটি, পাবলিক রিলেশন অ্যান্ড ট্রাস্ট, এই জিনিসটা আমি আগেও বললাম যে পাবলিক রিলেশনটা যদি ঠিকঠাক থাকে, যদি পাবলিককে কাস্টমারকে আমি বোঝাতে পারি যে আমার কি শাড়ি, কি ভ্যারাইটি, কি প্রাইস, আর কিছু দেখতে হয় না, এটা একটা। অ্যান্ড ট্রাস্ট অ্যান্ড কোয়ালিটি, এই দুটো যদি ঠিকঠাক থাকে সবাই আপনার কাছে আসতে বাধ্য হবে। না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি কি আছে ওই শাড়িতে? একদম আছে, একদম আছে। ট্রেডিং, যে তুমি বেনারসে যাচ্ছ, তোমার একজন জানাশোনা লোক আছে, তার থেকে শাড়ি তুলছো, তুমি একদম, আমি 5,000 এর জিনিসটা 15,000 এ বিক্রি করছো। হ্যাঁ, সেটা করছো। 5,000 এর জিনিস 15,000 এ না, বিক্রি। 5,000 এর জিনিস 15,000। এখন না এত কম্পিটিশন, এত অনলাইনে, হ্যাঁ সবাই, আপনি 5,000 এর জিনিস চেষ্টা করলে, আমি যদি চেষ্টা করি যে ঠিক আছে 5,000 এর জিনিসটা আমি 15,000 এ বিক্রি করি, কোনো দিন পারবেন না। একদিন দুদিন আপনি কন্টিনিউ করতে পারবেন না এটা, কারণ এত কম্পিটিশন। এখন সবকিছু, সব জিনিসের ভীষণ এক্সপোজার হচ্ছে, আমার থেকে কাস্টমার জানে কোন জিনিসের কি দাম হওয়া উচিত, তো আপনি ওটা করতে পারবেন না। আর যেটা বললেন বেনারস থেকে, হ্যাঁ বেনারসে আমার উইভার আছে যাদেরকে বলছি, যারা শাড়ি আমার কালার কম্বিনেশনে তৈরি করে আনছে, কিন্তু তার মধ্যে আমাদের নিজস্ব টাচও থাকে। এখন আমার বেশিরভাগ জিনিস, যেটা আমি বললাম, আমাদের 60% ক্রিয়েটিভিটি থাকে, 40% তো ট্রেডিং আমার রাখতেই হয়। ক্রিয়েটিভিটি কি তোমার নিজের না তোমার ডিজাইনার আছে? না, আমার কোনো ডিজাইনার নেই এখন অব্দি, আমার নিজস্ব। কিন্তু আমি এইবার ভাবছি, মানে এত আমাদের ব্যস্ততা কি এবার ডিজাইনার রাখতে হবে, পুরোটাই হ্যাঁ নিজস্ব। মানে যারা কারিগর, না ডিজাইন আমি তৈরি করি না, কারিগররা আমাকে স্যাম্পল দেখালো, দিদি এই ডিজাইনটা এই শাড়ির মধ্যে হতে পারে, এই হতে পারে, এই হতে পারে, আমি বললাম এটা এইভাবে করো, এই কালার। সেই সেম স্যাম্পল তো আরেকটা শাড়ির দোকানকেও দেখাতে পারে না, সেটা কোনোদিন দেখাতে পারবে না, হাতের কাজ না। সেটা হয় না, হাতের কাজ একটা টাইম লাগে, হাতের কাজ তৈরি করতে একটা টাইম লাগে, আর হাতের কাজের একটা প্রাইস হয়। ধরুন আমি ওটা সেল করতে পারলাম বলে এটার কোনো বাধ্যবাধকতা নেই আপনিও ওটা সেল করতে পারবেন বা আপনার ওটা চলবে। এটা হচ্ছে ব্যাপার, সবটাই ডিপেন্ড করে আপনার উপর, আপনার কি ধরনের কাস্টমার আছে তার উপর ডিপেন্ড করে। কারণ আমি জানি আমার 60, 70, 80,000 এর শাড়ি অনায়াসে বেরিয়ে যাবে, বিকজ আমার ওই ধরনের কাস্টমার আছে, আমি তৈরি করে নিয়েছি ওই ব্যাকগ্রাউন্ডটা। এই ব্যাকগ্রাউন্ডটা কারা? এই ব্যাকগ্রাউন্ডটা সব ধরনের, সব ধরনের। হ্যাঁ না, এনআরআইস তো আছে, কিন্তু তার থেকেও বেশি আছে প্রচুর ইন্ডিয়ান। হ্যাঁ প্রচুর প্রচুর, যারা ভালো শাড়ি পরতে পছন্দ করে, যারা অন্য ধরনের জিনিস পছন্দ করে, নিশ্চয়ই তারা তো আছে। গুড থিং যে শাড়ির মতন একটা জিনিস যেটা মধ্যখানে হয়তো একটু অবলুপ্তির দিকে যাচ্ছিল, যেটা আবার বোধহয় ফেরত এসছে, এবং শাড়ির মধ্যে একটা অদ্ভুত ক্রিয়েটিভিটিও কাজ করে, এবং আই থিংক দ্যাটস ওয়ান অফ দ্য বেস্ট থিং অফ ইন্ডিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। শাড়িটা আমাদের কোভিড এর আগে, আমি বলবো শাড়িটা
অনেকে বাদই দিয়ে দিয়েছিল লাইফ থেকে যে শাড়ি বলে কিছু হয়। এই অনলাইনে শুধু আমার না, সবাই যারা অনলাইন করে এই এই এক্সপোজারের মাধ্যমে প্রচুর এরকম হয়েছে যারা শাড়ি পরা ছেড়ে দিয়েছিল তারা আবার নতুন করে শাড়ি পরছে। ইয়াং জেনারেশনের মধ্যে একটা সাংঘাতিক, আমার দোকানে যারা আসে ইয়াং জেনারেশন, দিদি সেলিব্রিটি, দিদি যেটা শুভশ্রী পরেছে ওটা দেখি, দিদি যেটা নুসরাত পরেছে বা কৌশানী যেটা পরেছে আমাকে দাও। ইয়াং জেনারেশন মানে আমি বলছি কলেজে পড়ছে, 12 পাস করেছে বা ডক্টরি পড়ছে, তাদের মধ্যে এই জিনিসটা কিন্তু একদম হয়ে গেছিল, যেটা এখন সাংঘাতিক ভাবে ক্রেজ শাড়ি। আচ্ছা, এই এই যে নামগুলো বললে, শুভশ্রী, নুসরাত, কৌশানী, তোমার সেলিব্রিটি গেস্টস কারা কারা আছে? হু আর ইউর সেলিব্রিটি ক্লায়েন্টস? সবাই মোটামুটি টলিউডে এক দুজন বাদে সবাই। সবার নাম কারা বাদ? এক দুজন মানে সেটা হয়নি হয়তো কোনো মতে, ওনারা মানে এক দুজন মানে আমার মনে হয় এখন টলিউডে কোয়েল মল্লিক একমাত্র পড়েনি, মনে না কোয়েল মল্লিকও পড়েছে, রুক্মিণী মনে হয় পড়েনি, বাকি মনে হয় সবাই পড়েছে। আমার পড়েনি মানে হয়তো উনি যেই শাড়িটা চেয়েছিলেন হয়তো সেটা আমার কাছে ছিল না সেই টাইমে, এই কারণে হয়তো। বাকি মোটামুটি কেউ নেই। যে এমন তোমার ড্রিম ওম্যান কে যাকে তুমি তোমার শাড়ি পরাতে চাও? অফকোর্স রেখা জি, হেমা মালিনী, অফকোর্স। মানে চেষ্টা করনি কখনো বলিউড বা বম্বেতে? না ওইভাবে, মানে দেখুন আমি না ওই জিনিসটায় মানে এখনো ওই জায়গায় যাইনি, কি মানে কি বলবো, অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য মানে টাকা দিয়ে পড়ানো জিনিসটা, আর আমি ওটা চাইও না। আমি চাই যেই জিনিসগুলো হচ্ছে অর্গানিক্যালি হোক জিনিসটা। তো আমার ড্রিম আছে, হয়তো ভবিষ্যতে হবে, বাট এখনো সেই জিনিসটা চাই। এই পরিপ্রেক্ষিতে আমার একটা কথা মনে পড়লো গার্গী, যে আমি একবার অগ্নিমিত্রা পালকে ইন্টারভিউ করেছিলাম, মানে আমাদের যিনি এখন মাননীয়, তিনি একটা কথায় বলেছিলেন যে উনি একবার বাবাকে নিয়ে বোম্বেতে গিয়ে কদিন ছিলেন। আচ্ছা। এবং সেই সময় উনি শ্রীদেবীকে মিট করেছিলেন। শ্রীদেবী ছোট, জাহ্নবী কাপুর তখন নাকি খুবই ছোট। শ্রীদেবী নাকি ওর একটা দুটো শাড়ি দেখে, তখন অগ্নিমিত্রা ডিজাইনার, তখন একটা দুটো শাড়ি দেখে, এবং তারপরে নাকি অনেক দিন ধরে অগ্নিমিত্রার মানে শ্রীদেবী নাকি অগ্নিমিত্রার শাড়ি ব্যবহার করেছেন এবং কোন সিনেমাতেও বোধহয় ইউজ করেছেন। এটা একটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে অভিষেক, আমাদের অভিষেক রায়, ও আমার এখানে গেস্ট হয়ে এসেছে। অভিষেকও কিন্তু সাইফ আলী খানকে একদম ইভেন অভিষেক রায়ের পাঞ্জাবি মানে সবাই সারা পৃথিবীর লোক মানে এত জনপ্রিয়, আমরাও মানে করি, ভীষণ ভালো ডিজাইন। হ্যাঁ, তোমরা কি করো? মানে আমরাও মানে আমার হাজবেন্ড পরে কোনো অকেশনালি, না এথনিকের সাথে না, মানে খুবই ভালো ডিজাইন। হ্যাঁ, না সেটা আমার হয়েছে কিরকম ভাবে, আমি যখন মুম্বাই এক্সিবিশন করেছিলাম, আমার কিন্তু মানে বিপাশা বসুর মা এসে শাড়ি কিনে গেছিলেন। তারপর একতা কাপুর ঢোকেননি, কারণ আমার এক্সিবিশনে, মুম্বাই জুহুর এক্সিবিশনে বিশাল ভিড় হয়, আর আমাদের যেখানে এক্সিবিশন হয় চারিদিকে মানে সব তারকারা থাকে, মানে চারিদিকে মানে আমার যে এটায়। তো আমি শুনেছিলাম আমাদের ওখানে কারা এটা বললো, একতা কাপুরের ব্যাপারটা কে বললো, একতা কাপুর গাড়িতে ছিলেন, ওনার ম্যানেজার এসে অনেকগুলো শাড়ি কিনে নিয়ে চলে গেছেন, উনি গাড়িতে ছিলেন। এটা আমাকে বললেন যে ওখানে সিকিউরিটি গার্ড, তিনি আমাকে বললো যে আপকো নেই পাতা হ্যায় আয়া থা। আর আমি তো মানে একদম এক্সাইটেড, কেন আমাকে বলা হলো না একটু, বললো নেই ও তো গাড়ি মে থা উসকা। আর ওরা তো ইউজ টু, ওরা রোজ দেখে, ওরা ইউজ টু, ওরা বলে হ্যাঁ উসকা ম্যানেজার আকে তো শাড়ি লেকে গয়া। তো এরকম আমার সঙ্গে হয়েছে। মানে একতা কাপুর আপনার শাড়ি নিয়েছে? হ্যাঁ, মানে উনি এবার কিসের ওনার জন্য নিয়েছে কিনা আমি জানি না, বাট হ্যাঁ ওনার ম্যানেজার এসে নিয়েছে, এইভাবে নিয়েছে এই জিনিসটা। তো ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি তো হতেই পারে। হ্যাঁ, জয়াপ্রদা পরেছিলেন আমার শাড়ি। হ্যাঁ, এলি আব্রাম পরেছিলেন আমার শাড়ি, এলি আব্রাম প্রমোশনে পরেছিলেন। তো এবার একটু অপছন্দের প্রশ্ন করছি। আচ্ছা, তোমার ফান্ডিং নাকি কোন একটা পলিটিক্যাল পার্টি করে, এটা কি সত্যি কথা? এটা আমি শুনেছি যে এথনিকের এত ভালো হওয়ার পেছনে একটা কারণ আছে, এর পেছনে তো এরা রয়েছে। এটা সত্যি হতে পারে? আমি কি করে জানি? তোমাকে প্রশ্ন করছি।
কি বলবো আমি, আমার দূর দূর তক কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, কোনো মানে কোনো আমার ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি? একদম না, মানে এটা আমিও শুনেছি, মানে কেউ একজন কমেন্ট করে বলেছিল, মানে আমি এই কথাটা জানি না, এলো কেন? যখন কিছু রটে তা তো কিছু বটে। কিছু বটে না, কিছু না, মানে এর মানে কি বলবো, আমার না বাপের বাড়ি বলুন না শ্বশুর বাড়ি বলুন পলিটিক্যালি কোনোভাবে যুক্ত না, কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে কোনোভাবে, মানে আমার মনে হয় না আমার এতদিন অবধি আমাকে কেউ মিটিং মিছিল র্যালিতে কেউ কোনোদিন আমাকে দেখেছে। একমাত্র আমি একটাই র্যালিতে গিয়েছিলাম রিসেন্টলি, র্যালি না অভয়া, হোক, অভয়া, র্যালি না হোক, কিন্তু হয়তো তুমি টাকা দাও প্রচুর political একদম fund এ। না, তো এই একদম না, মানে জিনিসটাকে এটা একেবারেই মানে পুরোটাই একটা পুরোটা গুজব। পুরোটা পুরোটা। আর দেখুন মানে আমি এটা বলি, যদি এটা এরকম হয়ও, মানে এই জিনিসটা হয় পলিটিক্যালি টাকা ঢেলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না, কারণ আফটার অল আমি পলিটিক্যালি যতই টাকা ঢালি, নর্মাল সাধারণ লোক আমার থেকে শাড়ি নেবে, তো আমি পলিটিক্যালি স্ট্রং হয়ে মানে সেখানে আমার কোনো সুবিধা থোড়াই হবে, মানে তাহলে এটা গার্গী বলেই দিচ্ছে যে এখানে কোনো রাজনীতির কোনো রং নেই, কোনো এবং রকম যে রং যে নেই, জিনিসটা সেটা পুরোটাই গুজব, তাই তো? পুরোটাই গুজব, মানে ওটাই আর কি, মানে এইটা মানে যারা মানে ওই জায়গাটায়, যে ওই জায়গাটা হয়তো টাচ করতে পারছে না বলে কিছু একটা বলতে হবে বলে দিল, বাট এরকম এরকম কোনো ব্যাপারই নেই। তো গার্গী, এবছর কোনোদিন কোনো পুজোয় ব্যাপার নেই। কি প্ল্যান? পুজোয় মানে তোমার নিজস্ব কি প্ল্যান, আর তোমার বুটিকের কি প্ল্যান? প্রচুর নতুন কালেকশন এসছে পুজোয়, এবার প্রচুর প্রচুর নতুন কালেকশন এসছে, বিভিন্ন স্টেটের শাড়ি আমাদের এবার দেখানো হচ্ছে, হাতের কাজে যেরকম লাম্বানি তেমনি ওড়িশার সব ধরনের, বারহামপুরি সিল্ক থেকে শুরু করে সব ধরনের। তো এই প্রচুর ভ্যারাইটি আনা হয়েছে নতুন নতুন, যেটা আগের বছর আমি দেখাতে পারিনি। ইভেন হাতের কাজেও প্রচুর নতুন ধরনের কাজ এসছে, এমব্রয়ডারি এসছে, কাঞ্জিভারমে এমব্রয়ডারি এসছে, বেনারসিতে এমব্রয়ডারি এসছে, আর এখন কাস্টমার এগুলো চাইছে, এই ধরনের কিছু, সব ধরনের কাস্টমার এখন বলে কিছু ক্রিয়েটিভিটি, কিছু আলাদা কিছু নেবে, তো অনেক ধরনের এসছে। অ্যান্ড পুজোয় আমাদের প্ল্যান বলতে, আমাদের প্ল্যান হচ্ছে পুজোয় আমরা একদম মানে পাড়ায়, আমার শ্বশুরবাড়ি পাড়ায়, আমরা ওখানে বসে থাকি, ওখানে বসে কোন পুজো? আমাদের আমাদের কালীঘাটে, মানে ওটাও খুব আমাদের কালীঘাট ব্যায়াম সমিতি, ওটাও খুব বড় পুজো, মানে ঠিক বাদামতলার পাশেরটাই, 66 পল্লী বাদামতলার পাশেই, মানে এত ক্রাউড হয় ওখানে, এত ক্রাউড হয়, আমরা সব বউরা মিলে বসে থাকি, আর আমাদের গলিটার মধ্যে একদম হ্যাঁ ভেতরে যে গলিটার মধ্যে, ওইখানেই আমাদের মানে হাজবেন্ডরা একটা গ্রুপ থাকে, আমাদের একটা গ্রুপ থাকে, অ্যান্ড আমাদের ওইখানে আমরা কিন্তু কোনো ঠাকুর দেখতে যাই না, মানে ঠাকুর দেখতে হয় না, মানে পুরো কলকাতা তখন চলে আসে আমাদের গলিতে, এরকম আর কি। রাত্রি 3টে 4টে কখন বেজে যাচ্ছে, মানে খাওয়া দাওয়া সব বাইরে, মানে পুজোর 5 দিন কোনো রান্না না, মানে কোনো ঘরের রান্না না, সবাইকে, কাজের মেয়েদের সবাইকে ছুটি দিয়ে দেওয়া হয়, বা জাস্ট সকালে বেরোচ্ছি, দুপুরে ঢুকছি, বাইরে খেয়ে দে বন্ধু বান্ধবের সঙ্গে। আর এই এমনি একটা দিন যে আমার বন্ধু বান্ধব বা রিতেশের বন্ধু বান্ধব সব বাইরে থেকে আসে, ছুটি নিয়ে আসে, তো আমরা বাইরে রেস্টুরেন্টে খেতে গেলাম, এলাম, একটুখানি 1-2 ঘন্টা ঘুমিয়ে আবার রেডি হয়ে 7-8টার সময় বেরিয়ে গেলাম, রাত ভোর 3টে-4টের সময় তাহলে তো এলাম। কলকাতায় বছর লাকি যে তুমি থাকছো। তুমি তো জেনারেলি আইফেল টাওয়ার নয়তো বিগ বেন এইসবের সামনে থাকো। হ্যাঁ হ্যাঁ থাকি, লাস্ট ইয়ার থাকা হয়নি, কিন্তু এইবার দেখা যাক। কিন্তু হ্যাঁ, পুজোর তুমি তো সময় বিদেশে অ্যাকচুয়ালি বেড়াতে যেতে ভালো। বিদেশে বেড়াতে যেতে ভালোবাসি তা না, পুজোর সময় এত মানে ভিড়ে আর আমরা ঠাকুর দেখতে যাই না, কারণ আমাদের ঠাকুর দেখাটা লোকে চিনে ফেলবে। না 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 ওরকম কোনো ব্যাপার না, ওই লেভেলে আমি যাইনি যে লোকে চিনে ফেলবে। আর লোকে চিনলে খুব সুন্দরভাবে বলে আরে গার্গী এথনিক বুটিক, আমার সেটা খুব ভালো লাগে, আমার সেটা খুব ভালো লাগে, সেই লেভেলে আমরা যাইনি। আমাকে না এই যে সেলিব্রিটি সবাই বলে, আমার এই জিনিসটা একটা ভীষণ আপত্তি রয়েছে। সেলিব্রিটি এই ওয়ার্ডটা না ভীষণ বড় ওয়ার্ড, এই জিনিসটা আমাদের সাথে যায় না, এই জিনিসটা যায় যারা মুভি করে ওদের সঙ্গেই যায় আলটিমেটলি। আর হ্যাঁ সেলিব্রিটি, আমার কালেকশন সেলিব্রিটি, আমার কালেকশন সব সেলিব্রিটি পরে সেটা আলাদা, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে সেটা আলাদা, সেই দিক দিয়ে সেলিব্রিটি। বাট ওরকম ব্যাপার না যে আমি কোথাও গেলে ঘিরে ধরবে, ওরকম ব্যাপার না। আর
কিছু লোক চেনে, কিছু লোক আসে কথা বলে, সেটা ভালো লাগে যে আমার Right, শাড়িকে, of হ্যাঁ আমার course, শাড়িকে একদম, সবাই একদম। ভালোবেসেছে, আমাকে সবাই ভালোবেসেছে, আমাকে সবাই নিজের মনে করে, সবাই ছবি তুলতে চায় সেটা। আর আমি একদম খুব নর্মাল ভাবে থাকি, মানে আমাকে কেউ, আমি ক্যামেরায় শাড়ি পরে গয়না পরে সেজে গুজে যেরকম থাকি নর্মাল, আমাকে দেখলে লোক চিনতেও পারবে না, তো সেই নিয়ে কোনো ভয় থাকে না। বাট হ্যাঁ, সারা বছর একটা খুব ব্যস্ততার মধ্যে চলে। পুজোর টাইমে আমি চাই পুরোপুরি টাইমটা আমি আমার ছেলেকে দিই বা ফ্যামিলিকে দিই, আমার হাজবেন্ডও চায়, কারণ পুরো বছরটা না মানে আমরা মানে কোথায় থাকি কোনো ঠিক থাকে না। তোমাদের তখন 24/7 কি বলছি 7 উইকস, তাই তো? হ্যাঁ, মানে 7 ডেজ আ উইক। 7 days উইক। আর মানে আমাদের মানে সারা দিন মানে কখন কে খেলো, কখন কে ঘরে এলো, মানে কোনো ঠিক থাকে না। তো ওই একটা টাইম মানে আমরা পুরো সব সময় একসঙ্গে তুমি থাকি। রাতে কখন বাড়ি ফেরো জেনারেলি? আমি রাত্রে তো ফিরে যাই তাড়াতাড়ি, কারণ আমার ছেলেকে নিয়ে পড়াতে বসতে হয়, তো আমি ফিরে যাই 9টা, 9:30, 10টা। আর আমি বলে তুমি তো রাখি, নিজেও মাস্টার্স করেছো না? হ্যাঁ আমি নিজেও মাস্টার্স করেছি পলিটিক্যাল সায়েন্সে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে, অ্যান্ড সেটা বিয়ের পর, মাস্টার্স আমি বিয়ের পর করেছি। অ্যান্ড কিন্তু আমি বলে রাখি যে আমার যে এই যে প্রচুর জায়গা থেকে আমার ইনভিটেশন আসে প্রচুর, আমি একটুখানি এই জিনিসগুলো অ্যাভয়েড করি। আমি একদম কাজ থেকে পুরো বাড়ি, আমি কোনো না পার্টি, যেই জিনিসগুলো আমি আগে খুব করতাম, পার্টি, লেট নাইট পার্টি বন্ধুদের সঙ্গে, প্রায় কয়েক বছর, 3-4 বছর, 5 বছর একদম মানে বছরে হয়তো একবার কারোর বার্থডেতে গেলাম, যেগুলো অ্যাটেন্ড করতেই হয়, একদম ছেড়ে দিয়েছি। কারণ ওই টাইমটা রাত্রি 8টা-9টার পর ওই পুরো টাইমটা আমি আমার ছেলের জন্য দিই বা বাড়িতে দিই আর কি। নিশ্চয়ই, I understand. হ্যাঁ, আর আমরা তো অনেকক্ষণ কথা বললাম গার্গী, জাস্ট একটা ছোট জিনিস একটু জিজ্ঞেস করে নিচ্ছি। তুমি একটু আগেই আমাকে বললে যে তোমার মোটামুটি 150 জন কর্মচারী ফ্যামিলি এবং 250 জন ভিউয়ারের ফ্যামিলি, সব মিলিয়ে অ্যারাউন্ড 400-500 তোমার লোক পুরো। তো এইবারে এদের নাকি তুমি খুব নিজে এক্সটেন্ডেড ফ্যামিলি হিসেবেই নাকি ধরো? একদম একদম, এটা আমি শুনেছি। একদম। ইভেন আমার যে মানে বার্থডে সেলিব্রেশন থেকে, ছেলের বার্থডে সেলিব্রেশন থেকে, আমার ঘরের কোনো পুজো থেকে শুরু করে, আমাদের অ্যানিভার্সারি থেকে শুরু করে, পুরোটা এদের সাথে হয়, পুরোটা। আমার এদেরকে বাদ দিয়ে আমি কিছু এদের করি না। ছাড়া এদের না, ছাড়াই তো কারণ জীবনটা চলে। হ্যাঁ এদেরকে বাদ দিয়ে আমি আলাদা ভাবে কিছু করব সেটা আমি ভাবি না, সবকিছু এদেরকে নিয়ে হয়। ইভেন আমাদের প্রতিটা এক্সিবিশন, বাইরে যখন যাই আমরা, ওয়েস্ট বেঙ্গলে বাইরে কোনো এক্সিবিশন যখন আমাদের সাকসেস হয়, আমরা পুরো টিমকে নিয়ে আমরা বাইরে কোনো মানে খুব ভালো রেস্টুরেন্টে গিয়ে পুরো টিমকে নিয়ে আমরা খাই, সেলিব্রেশন করি, সেটা মানে পুরোটাই সবাইকে নিয়ে, ওকে বাদ দিয়ে। এটাও কিন্তু তোমার সাকসেসের পেছনে একটা বড় কারণ হতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? যে তোমার যদি তোমার ম্যান পাওয়ার, তোমার হেল্পিং হ্যান্ডস যদি তোমাকে নিয়ে খুশি থাকে, তাহলে তোমার অফকোর্স। হ্যাঁ 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 হ্যাঁ। নাইস টকিং টু ইউ গার্গী, দারুণ লাগলো তোমার সাথে কথা বলে। এবং আমার মনে হয় তুমি যেরকম খুব ফ্ল্যাট অন ফেস, তুমি সত্যি কথা বলছো এবং কয়টা জিনিসে তুমি হেসে উড়িয়েও দিলে, তো সেই তো গুড। সো আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। কিন্তু তুমি যেতে যেতে টকাথন উইথ শুভদীপের দর্শকদের জন্য তোমার কি বক্তব্য? যে সমস্ত মেয়েরা অ্যাসপায়ার করছে শাড়ির ব্যবসা করবে, যে সমস্ত মেয়েরা নিজেরা কিছু একটা করতে চাইছে, তোমাকে দেখে তো তারা অ্যাসপায়ারও হতে পারে, একদম। তাদেরকে তোমার কোনো মেসেজ আছে কিনা একটু দিয়ে দিতে পারো? যারা নতুন কাজে আসছে তাদেরকে আমি এইটুকুই বলবো, তোমার কি আছে ব্যাকগ্রাউন্ড, বা তোমার কিছু নেই, গাড়িয়ে দিয়ে আমার কিছু নেই ব্যাকগ্রাউন্ড, বা আমি কি দিয়ে স্টার্ট করব, একটা কথা জেনো, তোমার দ্বারাই হবে। যদি তোমার কিছু না থাকে ব্যাকগ্রাউন্ড, বা তোমার কোনো পুঁজি নেই, তুমি একটা শাড়ি বিজনেস একটা বিশাল ইনভেস্টমেন্টের ব্যাপার, তুমি হয়তো ভাবছো যে কিভাবে শুরু করব বা আমি পারবো কিনা, হ্যাঁ তোমার দ্বারাই হবে। বিকজ যাদের মানে আমি জাস্ট একটাই কথা বলবো, এত কিছু বলবো না, পেটে খিদেটা থাকতে হবে, ডিসিপ্লিন, হার্ডওয়ার্ক, ফোকাস, এগুলো সবাই বলবে, আমিও বলবো, এগুলো তো আছেই। স্যাক্রিফাইস, প্রচুর জিনিস স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু হ্যাঁ পেশেন্সও রাখতে হবে। এই না যে আমি আজকে শাড়ি বিজনেস এলাম আর কালকে আমি মানে রাতারাতি কোনো কিছু অ্যাচিভ করে নিলাম। আর কিন্তু পেটে খিদেটা থাকতে হবে। আর যদি তোমার কাছে কিছু না থাকে ব্যাকগ্রাউন্ডে, তুমি ভাবছো এই জায়গায় কিভাবে আসবো, ওয়েলকাম, তোমার দ্বারাই হবে। কারণ আমি জানি যাদের কিছু না থাকে,
যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমি এর জলজ্যান্ত উদাহরণ, যে একদম মানে পেটে খিদে ছিল বলে আজকে এই জায়গায় আসতে পেরেছি। যদি সবকিছু থেকে যেত, হয়তো এই জায়গায় আসা সেই খিদেটাই আমার থাকতো না। ঠিক কথা, বাহ, ভালো বললে। থ্যাংক ইউ গার্গী, থ্যাংকস আ লট। অনেকটা সময় তুমি দিলে, আর আই উইশ ইউ অল দ্য গ্রেট ইন নিয়ার ফিউচার। দুর্গাপুজোটা ভালো করে কাটিও, যেটা আসছে। একদম, এখনো সময় আছে, একদম। আমরা তো অলরেডি বাঙালি, আমাদের তো একদম, দিন গোনা শুরু হয়ে গেছে। একদম দিন গোনা শুরু হয়ে গেছে। আর আমার খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আপনার ইন্টারভিউ আমি পার্ট হতে পেরে আমার খুব ভালো লাগলো, খুব ভালো হলো। Thanks. আশা করি সবাই মানে ভালোবাসবে ইন্টারভিউ। থ্যাংক ইউ সো মাচ গার্গী। নমস্কার, আমি গার্গী সোনকার বলছি। আজকে আমাদের যদি এই এপিসোডটা টকাথন উইথ শুভদীপ ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।